ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনার মাত্র কয়েকদিন পর হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠল আকাশ। আন্তর্জাতিক কূটনীতি যখন পরমাণু আলোচনার দ্বিতীয় দফার অপেক্ষায়, তখন আকাশে ভেসে উঠেছে যুদ্ধের ছায়া। প্রশ্ন উঠেছে, আলোচনার আড়ালে কি যুক্তরাষ্ট্র পিছু হটাতে চাইছে ইরানকে? স্টিলথ বোমারু বিমান, ইরানের আকাশসীমার দিকে আমেরিকার তীব্র গতি। প্রতিবেদন বলছে, মার্কিন বিমান বাহিনীর পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম B-2 স্টিলথ বোমারু বিমান ইরানের আকাশসীমার দিকে এগিয়ে যায়। এই বিমানগুলোর উপস্থিতি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। হঠাৎই ইরান সেনাবাহিনীর তরফ থেকে আসে সরাসরি সতর্কবার্তা। এক পা এগোলে প্রতিরোধ হবে সর্বশক্তিতে। আর সেই সতর্কতার পরপরই মার্কিন যুদ্ধ বিমানগুলো ঘুরে দাঁড়ায়, ফিরে যেতে বাধ্য হয়। কূটনৈতিক আলোচনার মঞ্চে গুজবের ঝড়, সংঘর্ষ কি আসন্ন? এই ঘটনার ঠিক আগে ওমানের মাটিতে প্রথম দফার মার্কিন ইরান পরমাণু আলোচনা শেষ হয়। সামনে 19 এপ্রিল শুরু হতে যাচ্ছে দ্বিতীয় দফা। অথচ ঠিক এই সময়ে ছড়িয়ে পড়েছে গুজব মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘর্ষে। অনেকে বলছেন, আলোচনা একদিকে আর অন্যদিকে সামরিক চাপে ইরানকে দমিয়ে রাখতে চাইছে আমেরিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমন মুখোমুখি সংঘর্ষের বিবরণ। যদিও সেগুলোর সত্যতা এখনো যাচাই হয়নি, তবে সময়টি যথেষ্ট অস্বস্তিকর। আলোচনার ঠিক আগে এমন উত্তেজনা কাকতালীয় নয় বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 2025 সালের মার্চে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করে। এই বিমানগুলো শুধু পারমাণবিক অস্ত্রই নয়, পৃথিবীর সবচেয়ে বড় বাংকার ধ্বংসকারী বোমাও বহনে সক্ষম। হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চলমান হামলার মধ্যেই এই মোতায়েন ঘটেছে। তবে আন্তর্জাতিক মহলের চোখ বলছে, এই পদক্ষেপ শুধু ইয়েমেন নয়, ইরানকে ঘিরেই বড় কিছু ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন স্পষ্ট হুমকি দিয়েছে, ইরান যদি 60 দিনের মধ্যে পরমাণু চুক্তিতে না আসে, তাহলে সামরিক ব্যবস্থা হবে চূড়ান্ত। 19 এপ্রিল দ্বিতীয় দফার আলোচনা। এর আগে ওমানে প্রথম রাউন্ড হয়েছিল যথেষ্ট গোপনে। কিন্তু আলোচনার আসার পাশাপাশি যে প্রশ্নটা বড় হয়ে উঠেছে, এটা কি সত্যি শান্তির রাস্তা নাকি কৌশলের অংশ? যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ইঙ্গিত স্পষ্ট। আলোচনার টেবিলে হাত মিলিয়ে আকাশে স্টিলথ ছায়া ছড়িয়ে ইরানকে বার্তা দেয়া, সময়ে ফিরলে ভালো, না হলে আঘাত আসবেই। শেষ কথায় হুঙ্কার, শান্তি আর যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্ব। এখন চোখ সবার 19 এপ্রিলের দিকে। এটাই এখন মধ্যপ্রাচ্যের মঞ্চে সবচেয়ে বড় নাটক। সামনে আলোচনার টেবিল, কিন্তু আকাশে ঘুরছে যুদ্ধ বিমান। আলোচনার আড়ালে কি আসছে বড় ধাক্কা? উত্তরের অপেক্ষায় বিশ্ব। 72 ঘন্টার কাউন্টডাউন। তুরস্ক কি তেল আবিব আক্রমণের হুমকি দিচ্ছে? 72 ঘন্টার মধ্যে তেল আবিবে ঢোকা সম্ভব, নেতানিয়াহুকে দেয়া চূড়ান্ত হুঁশিয়ারি। ট্রাম্প তুরস্কের প্রশংসা করতেই এরদোয়ান দিলেন পূর্ণমাত্রার হামলার ইঙ্গিত। যদি তুর্কি সেনাবাহিনী চায়, সতর্ক করলেন এক তুর্কি রাজনৈতিক বিশ্লেষক। নেতানিয়াহু তুরস্ক নিয়ে মন্তব্য করার একদিনেরও কম সময়ের মধ্যে এক তুর্কি গবেষক সাহসী ভবিষ্যৎবাণী করে বসেন। সোনার রিসার্চ কোম্পানির সভাপতি তুরস্কের সামরিক শক্তি নিয়ে মন্তব্য করেন। হাকান বাইরাকসি বলেন, তুরস্কের সেনা শক্তি এমন যে তারা চাইছে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এমনটাই জানানো হয়েছে একটি প্রতিবেদনে। বাইরাকসি আরও বলেন, তুর্কি সেনাবাহিনী চাইলে তারা 72 ঘন্টার মধ্যে তেল আবিবে ঢুকে পড়তে পারে। এটা কোনো হুমকি না বা বাড়িয়ে বলা না, বরং এটা তুর্কি জাতি আর সেনাবাহিনী কতটা শক্তিশালী তার স্পষ্ট প্রমাণ। 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার পরে বাইরাকসির এই মন্তব্য আসে। বৈঠকে নেতানিয়াহু বলেন, সিরিয়ায় তুরস্কের সঙ্গে ইসরায়েল কোনো রকম সংঘর্ষ চায় না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও তুরস্কের মধ্যে মধ্যস্থতা করতে চেয়েছেন। বেশ কিছুদিন হলো দুই দেশের একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছে। ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, তুরস্ক সিরিয়ায় নতুন অটোমান সাম্রাজ্য গড়ে তুলতে চাইছে। তারা যদি রেড লাইন পার করে, তাহলে ইসরায়েলও চুপ করে বসে থাকবে না। তুরস্কের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল গাজা, লেবানন এবং সিরিয়ার উপর আক্রমণ করে তাদের মৌলবাদী বা জাতিগত চেহারা সামনে এনেছে। তারা আরও বলছেন, ইসরায়েল এই অঞ্চলে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত সপ্তাহে সিরিয়ায় ইসরায়েল হামলা করার পর 2 ঘন্টার মধ্যে পাল্টা অভিযোগ উঠেছে। সিরিয়ার শাসক বাশার আসাদ 2024 সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল সিরিয়ার ওপর একাধিক হামলা চালিয়েছে। গত সপ্তাহে যে হামলা হয়েছে সেটি ছিল একটু আলাদা। ইসরায়েল দাবি করেছে এর মধ্যে তুরস্ককে বার্তা দেওয়ার চেষ্টাও ছিল। তারা একটি সামরিক বিমানবন্দরে হামলা করেছে, পাশাপাশি আরেকটি বিমান ঘাঁটি এবং দামেস্কে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে আক্রমণ করেছে। তুরস্ক গত কয়েক মাস ধরে সিরিয়ায় নতুন সরকারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছিল। তুরস্ক সিরিয়ার সেনাকে প্রশিক্ষণ দিতে চায় এবং সিরিয়ার বিমান ঘাঁটি ব্যবহার করার ব্যাপারে আলোচনা চলছে। তবে ইসরায়েল তুরস্কের এই পরিকল্পনাকে ভালো চোখে দেখছে না। তারা মনে করে তুরস্ক যদি সিরিয়ায় এয়ার ডিফেন্স সিস্টেম বসায় তাহলে তাদের আকাশ সীমায় প্রবেশ করা কঠিন হয়ে পড়বে। ইসরায়েলি মিডিয়ায় এখন নাগেল কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে। এই রিপোর্টে প্রতিরক্ষা বাজেট এবং সেনাবাহিনী গঠনের বিষয়ে মতামত দেওয়া হয়েছে। এরপরই ইসরায়েলের মিডিয়া বলছে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনা উত্থাপন হয়েছে। তবে নাগেল নিজে বলেছেন এই রিপোর্টে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের কোনো কথা বলা হয়নি। তিনি বলেছেন শুধু সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া তুরস্ক, সিরিয়া এবং মিশর এক কাট্টা হয়ে ইসরায়েলের বিরোধিতা করতে পারে, এই সম্ভাবনা উঠে এসেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব দেশ কেউই ইসরায়েলের সঙ্গে লড়াই করতে চায় না। লোহিত সাগরের বুকে ভেসে থাকা একদা অদম্য মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান আজ কি তবে নীরব? হুথিদের দাবির গর্জনে আজ বিশ্ব শুনছে এক নতুন ইতিহাসের শব্দ। হ্যাঁ, ট্রাম্প হুথি যুদ্ধের মধ্যেই ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর এক বিস্ফোরক দাবি, যুক্তরাষ্ট্রের এই বিশাল বিমানবাহী রণতরী এখন আর সেবায় নেই। বাতাসে ভাসছে এক রুদ্ধশ্বাস জিজ্ঞাসা, এই কি তবে আমেরিকার আত্মঘাতী আত্মবিশ্বাসের পতনের শুরু? 13ই এপ্রিল এক্স প্ল্যাটফর্মে হুথি নিয়ন্ত্রিত সামরিক অ্যাকাউন্ট ঘোষণা করল যুক্তরাষ্ট্র স্বীকার করেছে ট্রুম্যান এখন পরিষেবার বাইরে। যদিও ওয়াশিংটনের মুখ বন্ধ, সামরিক দপ্তর এখনো নিশ্চুপ, কিন্তু লোহিত সাগরের জল যেন এখন বিস্ফোরিত বারুদের গন্ধে ভারী। এই দাবির পেছনে রয়েছে একাধিক আগুনঝরা অধ্যায়। 11ই এপ্রিল হুথিদের মুখপাত্র জানান আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে তারা ট্রুম্যানকে লক্ষ্য করে চালিয়েছে নির্ভুল হামলা। এর আগেও বহুবার এই যুদ্ধ জাহাজ ছিল তাদের নিশানায়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবারই আকাশে প্রতিরক্ষা ছুঁড়ে বলেছে আমরা সফলভাবে প্রতিহত করেছি, কিন্তু কতবার আর অস্বীকারে সত্য চাপা পড়ে। গত 2 সপ্তাহে হুতিরা আকাশ থেকে নামিয়েছে চতুর্থ MQ-9 রিপার ড্রোন। 13ই এপ্রিল ধ্বংস হয়েছে আরও একটি। আর অক্টোবর 2023 থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে হুথিরা এখন পর্যন্ত 19টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। গাজা যখন জ্বলছে, হুথিরা তখন প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিরোধী তাদের অস্ত্র। আকাশ জল ভূমি যেখানে হোক, তাদের ক্ষিপ্র আঘাত থেকেই কেউ নিরাপদ নয়। আমেরিকা হুথিদের দমন করতে 15 মার্চ থেকে খরচ করেছে $1 বিলিয়ন বেশি, কিন্তু তাতে হুথিদের অগ্নি থেমেছে কোথায়? 4 এপ্রিলের মার্কিন রাতভর বিমান হামলায় নিহত হয়েছে 6 জন, আহত 30। হুথি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এপি অনুসারে গত 1 মাসে 120 জন নিহত। হুথিদের হাতে ক্ষেপণাস্ত্র জুলফিকার, প্যালেস্টাইন 2 আর ড্রোন। শুধু প্রতিরক্ষা নয়, তারা আক্রমণ করছে, আবারও করছে, প্রতিবারই এক নতুন কৌশলে, এক নতুন বার্তায়, আমরা হার মানি না। ট্রাম্প বলেছিলেন ধ্বংস করে দেব। আজ হুথিরা উত্তর দিচ্ছে আমরা এখনো দাঁড়িয়ে আছি, আগুন হাতে। এ যেন এক নতুন অধ্যায়ের শুরু। হুথিদের আঘাত শুধু যুদ্ধের নয়, তা যুক্তরাষ্ট্রের অহংকারের মেরুদণ্ডে এক স্রোতস্বিনী ঘা। বিশ্লেষকদের মতে এ ধরনের হামলা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হতে পারে। বিশেষ করে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের জবাবে হুথি বিদ্রোহীদের এই প্রতিক্রিয়া যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। 18ই মার্চ থেকে গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। সেই সময় থেকে এখন পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী 20টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। শুধু ইসরায়েল নয়,
হুথিরা এর আগে লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজকেও একাধিকবার হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নতুন অস্ত্র ও কৌশল নিয়ে প্রস্তুত। 40,000 সক্রিয় যোদ্ধার বাহিনী নিয়ে ইসরায়েলের ওপর বড় আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যে হামাস আইডিএফ বাহিনী দ্বারা আংশিকভাবে নিয়ন্ত্রিত টানেল ব্যবহার থেকে দূরে থাকছে এবং এখন ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ভবনগুলিতে উন্নত বিস্ফোরক ব্যবহার করছে। হামাস নিম্নমানের অস্ত্র তৈরি করার কারখানা এবং সীমিত রকেট তৈরির স্থান পরিচালনা করলেও এটি সফলভাবে তার বাহিনী পুনরায় শক্তিশালী করেছে। অনুমান দেখায় যে 7 লাখ গাজাবাসী হামাসকে সমর্থন করে, 6 লাখ ফাতাহকে সমর্থন করে এবং 6,50,000 কেউই কোনো দলকে সমর্থন করে না। হামাসকে উৎখাত করার জন্য বিভিন্ন গোষ্ঠীর চাপ থাকা সত্ত্বেও তাদের শক্তি এখনো এত কমে যায়নি যে হামাসকে ক্ষমতাচ্যুত করা যাবে। হামাস এখন জনবহুল এলাকা থেকে গুলি ছোড়া এড়াচ্ছে যাতে আইডিএফ পাল্টা হামলা করতে না পারে। আইডিএফ গাজার বাফার জোন তার সীমান্ত থেকে 2 কিলোমিটার উত্তরে সম্প্রসারিত করেছে এবং গাজার উত্তরাঞ্চলের অধিকাংশ বাসিন্দা এখন দক্ষিণ পশ্চিমের আল মাওয়াসি মানবিক অঞ্চলে চলে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো পর্যন্ত গাজার টানেল নেটওয়ার্কের মাত্র 25% ধ্বংস করতে সক্ষম হয়েছে। মার্চে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে আইডিএফ 1000 টার্গেটে আক্রমণ করেছে এবং হামাসের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেছে বলে দাবি করেছে। আইডিএফ এর স্থলবাহিনী বিশ্বাস করে যে হামাসের যোদ্ধারা এখন আল মাওয়াসি মানবিক অঞ্চলে অবস্থান করছে। হামাস আরও যোদ্ধা নিয়োগ করছে এবং তাদের সীমিত অস্ত্র ভান্ডার পুনরুদ্ধারের চেষ্টা করছে। আইডিএফ অনুমান করছে এই গোষ্ঠীর প্রায় 20,000 সক্রিয় যোদ্ধা রয়েছে, যা যুদ্ধের আগের সংখ্যার অর্ধেক। গত জানুয়ারিতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে লড়াই শুরু হওয়ার পর থেকে নতুন করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও 10 থেকে 15,000 যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম হয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত মার্কিন কংগ্রেসের 2 সদস্য এ তথ্য জানিয়েছেন। তাদের তথ্য অনুযায়ী ইরান সমর্থিত হামাসের এসব যোদ্ধা ইসরায়েলের জন্য স্থায়ী হুমকি হিসেবে রয়ে যাচ্ছেন। সূত্রগুলো বলছে, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল হামাসের বিরুদ্ধে হামলা শুরুর পর থেকে 10 থেকে 15,000-এর মতো হামাস যোদ্ধা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সর্বশেষ সরকারি এ অনুমান বিষয়ে আগে কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এর আগে 14 জানুয়ারি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্রের ধারণা ফিলিস্তিনে যত হামাস যোদ্ধা নিহত হয়েছেন তত যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস। তিনি একে চিরস্থায়ী যুদ্ধের রেসিপি বলে সতর্ক করেন। তিনি অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি। তবে ইসরায়েলের তথ্য অনুযায়ী গাজায় মোট নিহতের সংখ্যা 20,000-এর মতো। আকাশের বুকে বিস্তার করে আছে যে অদৃশ্য ভয়, যে গর্জনে কাঁপে সীমান্তের রেখা, যে ছায়া দেখে শত্রুর হৃদয়ে জেগে ওঠে আতঙ্ক, তাই যুদ্ধ বিমান। আধুনিক পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতায়, যেখানে প্রতিটি মুহূর্তে যুদ্ধ আর শান্তির মাঝে চলছে সূক্ষ্ম ভারসাম্যের খেলা, সেখানে এই ধাতব পাখিরাই বদলে দিতে পারে যে কোনো যুদ্ধের গতিপথ, উল্টে দিতে পারে ইতিহাসের পাতা। বিশ্বের নানা প্রান্তের রাষ্ট্রগুলো নিজেদের সুরক্ষায় সাজিয়ে তুলছে ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডার। কেউ নিজে তৈরি করছে, আবার কেউ হাত বাড়াচ্ছে পরের দিকে, কিনছে রণহুঙ্কারে গর্জে ওঠা ধ্বংসের যন্ত্র। কারণ আজকের দিনে এক রাষ্ট্রের শক্তির মাপকাঠি তার সেনাবাহিনী আর তার হাতে থাকা অস্ত্র। আর যে সেনাবাহিনী যতটা সুসজ্জিত, যতটা আধুনিক, যতটা আগ্রাসী, ততটাই সে রাষ্ট্রের মাথা উঁচু,
ততটাই তার আধিপত্যের দাবি। প্রযুক্তির অগ্রগতির এই অনবরত ছুটে চলা দৌড়ে অস্ত্রগুলো হয়েছে আশ্চর্য রকম বুদ্ধিমান, শক্তিশালী, ধ্বংসাত্মক। মিনিটে মিনিটে তারা ছিন্ন ভিন্ন করতে পারে এক একটি শহর, এক একটি স্বপ্ন। আর এই অস্ত্র সম্ভারের মুকুটমণি যুদ্ধ বিমান, আকাশের একচ্ছত্র অধিপতি, বজ্রের মতো আগমন যাদের, বিদ্যুতের মতো আঘাত। যুদ্ধের ময়দানে এরা যেন বিধ্বংসী বৃষ্টির আগমনী দূত। তাহলে আসুন জানি সেই 5টি যুদ্ধ বিমানের নাম, যারা শুধু অস্ত্র নয়, তারা ইতিহাস রচনা করার ক্ষমতা রাখে। প্রথমেই লকহিড মার্কিন F-35 লাইটনিং। মার্কিন যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের এক বিস্ময়, এখন পর্যন্ত তৈরি সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ বিমান এটি। নিঃশব্দে, নিশ্চিহ্নে ছায়ার মতো প্রবেশ করতে পারে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক গোপন অভিযানে এই যুদ্ধ বিমান ব্যবহার করেছিল। এমনকি ইরান জানতেই পারেনি যে তাদের আকাশপথে নেমেছিল মৃত্যু, নেমেছিল এক নিস্তব্ধ বজ্রপাত। এরপর আসে F-22 মার্কিন বিমান বাহিনীর গর্ব, তাদের প্রথম 5ম প্রজন্মের যুদ্ধ বিমান, বিশ্বের প্রথম স্টিলথ প্রযুক্তিযুক্ত যোদ্ধা। শব্দের গতিকে হার মানিয়ে উড়ে চলে, শত্রুর চোখের সামনেই থেকে যায় অদৃশ্য। আকাশের বুকে ঘনিষ্ঠ ডগ ফাইটে এই যন্ত্র এক কথায় অতুলনীয়। তৃতীয় নামটি সুখোই Su-57 ফ্যালন, রাশিয়ার 5ম প্রজন্মের এক কাণ্ডারি, স্টিলথ প্রযুক্তিতে মোড়ানো এক আগুন ছড়া বার্তা। এ বিমানের জন্ম হয়েছে আকাশের কর্তৃত্ব ও মাটির বুকে ধ্বংস নেমে আনার লক্ষ্যে। যদিও সংখ্যায় এখনও রাশিয়ার বাহিনীতে কম, কিন্তু ক্ষমতায় এর ভার অতল, এর হুমকি অবর্ণনীয়। চতুর্থ যুদ্ধ বিমান, দক্ষিণ কোরিয়ার গর্ব K5-21, বিশ্বের অন্যতম মারাত্মক যুদ্ধ বিমান এটি। দক্ষিণ কোরিয়া এবং ইন্দোনেশিয়ার যৌথ প্রয়াসে তৈরি এই বিমানে রয়েছে উন্নত AESA রাডার, স্টিলথ বৈশিষ্ট্য এবং এমন কিছু প্রযুক্তি যা F-35 এর ছায়াকে মনে করিয়ে দেয়। ফলে এটিকে 4.5 প্রজন্ম আর 5ম প্রজন্মের মাঝের সীমানায় দাঁড় করানো যায়। এটি শুধু প্রযুক্তি নয়, এটি এক উচ্চাকাঙ্ক্ষার ডানা। শেষে আসে চীনের চেংডু Z-20, একক আসনের টুইন জেট ইঞ্জিনে সাজানো, সর্ব আবহাওয়ায় যুদ্ধ উপযোগী 5ম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান। এর সৃষ্টির পেছনে রয়েছে এক ঘোষিত উদ্দেশ্য, F-22 ও Su-57 এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা। এটি চীনের চেংডু অ্যারোস্পেস কর্পোরেশনের সৃষ্টি, চীনা বিমান বাহিনীর জন্য এক গর্বের প্রতীক। এরা কেবল যন্ত্র নয়, এরা রাষ্ট্রীয় অহংকার। এদের গর্জনে কেঁপে ওঠে সীমান্ত, এদের ছায়ায় থমকে যায় আক্রমণ, এদের উপস্থিতিতেই অনেক সময় থেমে যায় এক পুরো যুদ্ধ। পৃথিবীর আকাশের বুকে যখন এরা উড়ে, তখন নিচে অপেক্ষা করে শুধু নীরবতা আর এক অনিশ্চিত ভয়। তারা বলেছিল আগুন দিয়েই নিভে যাবে এই দাবানল, কিন্তু ইতিহাস জানে যেখানে প্রতিরোধের ছায়া দীর্ঘ হয়, সেখানে ভয় কখনো রাজত্ব করে না। আর আজ ইরান দাঁড়িয়ে আছে যেন ধ্বংসের মুখে অটল এক প্রতিজ্ঞা নিয়ে। চারিদিকে যুদ্ধের গুঞ্জন, পশ্চিমা শক্তির হুঁশিয়ারি, তবুও খামেনির দেশ নত হয় না, কাঁপে না। ইরানের পাশে আছে রাশিয়া। ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্তহীন সতর্কবার্তা নিয়ে রাশিয়ার ব্যঙ্গ, বোমা শান্তি আনতে পারে না। মার্কিন হুমকির কড়া সমালোচনা করল রাশিয়া। মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরান কি করছে তা নিয়ে রাশিয়া বড় একটি তথ্য প্রকাশ করেছে। রাশিয়া আবারও আমেরিকাকে সতর্ক করে দিয়েছে যেন তারা ইরানের কোনো স্থাপনায় হামলা না চালায়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনে করেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি শুধু ভয় দেখানো, আর তাতে কোনো বাস্তব সমাধান নেই। মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্ব এখন ইরানের বিরুদ্ধে এসব নিরন্তর হুমকিতে ক্লান্ত হয়ে পড়েছে। তিনি আরও বলেন, ইরানি সামরিক অভিযান চালিয়ে সমস্যার কোনো সমাধান হবে না। তিনি জানিয়েছেন, সত্যিই এখন বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে ইরানের বিরুদ্ধে এসব একঘেয়ে হুমকি শুনতে শুনতে। মানুষ এখন বুঝতে পারছে বোমা হামলা দিয়ে কখনো শান্তি আনা যায় না। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, ট্রাম্প যেভাবে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন সেটি খুবই কঠোর বক্তব্য। ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, ইরান এখন যেসব পদক্ষেপ নিচ্ছে তা আসলে নিজেদের রক্ষা করার জন্য।
দিমিত্রি পেসকভ নামের এই মুখপাত্র বলেন, আমেরিকা ও ইরান যেন সংঘর্ষ না বাড়িয়ে বরং সরাসরি যোগাযোগে মনোযোগ দেয়। রাশিয়া ইরানের খুব ঘনিষ্ঠ মিত্র। তারা আগেও অনেকবার আমেরিকাকে সতর্ক করেছে যেন তারা তেহরানে হামলা না চালায়। এই ঘটনার একদিন আগে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ইরানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হল রাশিয়া ও ইরানের মধ্যে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করা। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তি রাশিয়া ও ইরানের সম্পর্ককে এমন এক স্তরে নিয়ে যাচ্ছে যেখানে দুই দেশ পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে। এতে উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ নানা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে এবং একটি ন্যায্য ও বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থা তৈরির দিকেও এগিয়ে নিয়ে যাবে। আরও বলা হয়েছে, এই চুক্তিতে 47টি ধারা রয়েছে, যার মধ্যে রয়েছে পররাষ্ট্রনীতিতে পারস্পরিক সহযোগিতা, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। এছাড়াও বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, সংস্কৃতি, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার নীতিমালাও নির্ধারণ করা হয়েছে। এক বিস্ময়কর মুহূর্ত, এক নতুন অধ্যায় যেখানে দুই জাতি একত্রিত হচ্ছে, তাদের ভাগ্যকে গাঁথছে এক গভীর কৌশলগত অংশীদারিত্বের বাঁধনে। রাশিয়া এবং ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের সম্পর্ক কখনো মসৃণ নয়, কিন্তু আজকের দিনে তারা এক হয়ে উঠছে। আন্তর্জাতিক রাজনীতির ঝলকানি মাঠে যেখানে একের পর এক প্রতিকূলতা তাদের দিকে ধেয়ে আসে, তারা সিদ্ধান্ত নিয়েছে এবার তারা একে অপরকে শক্তির সাথে সামলাবে। এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্ককে একটি বিস্তীর্ণ কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করে, উভয় দেশের জন্য বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য রাখে এবং একটি ন্যায়সঙ্গত বহুমেরু আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকে উৎসাহিত করে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর ঘোষণা, সম্ভাব্য ইরান মার্কিন যুদ্ধে হস্তক্ষেপ করবে রাশিয়ান সামরিক বাহিনী। ইরান রাশিয়ার সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আমেরিকা যদি ইরানি ঘাঁটিতে হামলা চালায় তবে আমরা তাকে সাহায্য করব না। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মস্কোর বড় ইরানপন্থী পদক্ষেপ। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ইরানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে বলে জানা গেছে। চুক্তির লক্ষ্য ইরানের সাথে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা। উভয় দেশ একে অপরকে সাধারণ নিরাপত্তা হুমকি মোকাবেলায় সহায়তা করতে সম্মত হয়েছে। শর্ত দেয় যে কোনো দেশ যদি আগ্রাসনের মুখোমুখি হয় তবে কোনো দেশই অন্যের শত্রুকে সাহায্য করবে না। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো বলেছেন, এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করে, উভয় দেশের জন্য অগ্রাধিকারের বিস্তৃত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য রাখে এবং একটি ন্যায়সঙ্গত বহুমেরু আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকে উৎসাহিত করে। 47টি অনুচ্ছেদ সম্বলিত এই চুক্তিতে বৈদেশিক নীতিতে সহযোগিতা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পক্ষগুলির প্রতিশ্রুতির রূপরেখা দেওয়া হয়েছে। এটি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, বিনিয়োগ এবং প্রযুক্তিগত ক্ষেত্রের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের নীতিগুলি প্রতিষ্ঠা করে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো জানিয়েছেন, এই মুহূর্তে আমরা এই বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করছি। এই সহযোগিতা রাজনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, অর্থ, বিনিয়োগ, পরিবহন, সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে বিস্তৃত। চুক্তিতে গোয়েন্দা ও নিরাপত্তা পরিষেবা তথ্য বিনিময়ের বিধানও অন্তর্ভুক্ত রয়েছে। এই বিস্তৃত কৌশলগত চুক্তিটি জানুয়ারিতে ইরান এবং রাশিয়ার প্রেসিডেন্টরা স্বাক্ষর করেছিলেন। কার্যকর হওয়ার আগে মস্কোর সংসদে ভোটদান প্রয়োজন ছিল। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আসন্ন মার্কিন হামলার আশঙ্কার মধ্যে এটি এসেছে। নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব কাঁপানো সামরিক মহড়া। চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে সমুদ্রে শক্তি প্রদর্শন করতে চলেছে। ভারত মহাসাগরে শুরু হচ্ছে এক অবিশ্বাস্য শক্তি প্রদর্শনের খেলা। চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে বিশাল নৌ মহড়ার পরিকল্পনা করেছে।
যা বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। এই মহড়ার নাম সিকিউরিটি বেল্ট 2025, যেখানে চীনের অত্যাধুনিক টাইপ 052D ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ থাকবে। রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধজাহাজ মোতায়েন করবে, আর ইরান নিয়ে আসবে বিপ্লবী গার্ড কর্পসের শক্তিশালী নৌ ইউনিট। বিশ্বব্যাপী নজর কাড়া এই সামরিক মহড়া কেবল প্রতিরক্ষামূলক নাকি আক্রমণাত্মক? এই বিশাল সামরিক মহড়া হবে ইরানের চাবাহার বন্দরের কাছে, যেখানে 3 দেশের নৌবাহিনী একসঙ্গে বিভিন্ন কৌশল চর্চা করবে। এ যেন এক নতুন শক্তি জোটের উত্থান। মহড়ার মূল লক্ষ্য বলা হয়েছে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি ও জলদস্যুতা দমন। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি পশ্চিমাদের জন্য এক স্পষ্ট বার্তা। মহড়ার গোপন এজেন্ডা কি? বিশেষজ্ঞরা মনে করছেন চীন, রাশিয়া ও ইরান এই মহড়ার মাধ্যমে নিজেদের সামরিক শক্তি প্রকাশ করছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এই ত্রিপক্ষীয় জোটকে উদ্বেগের চোখে দেখছে। কারণ এই অঞ্চলে হরমুজ প্রণালী রয়েছে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বিশ্ববাজারে তেলের দামের উপর এর সরাসরি প্রভাব পড়তে পারে। চীনের সর্বাধুনিক যুদ্ধজাহাজ টাইপ 052D। চীন এই মহড়ায় মোতায়েন করেছে তার টাইপ 052D গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এই জাহাজটি একটি ভাসমান দুর্গ। এতে রয়েছে বায়ু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা 64টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আকাশ, জল এবং স্থলে আঘাত হানতে সক্ষম এই জাহাজটিকে বলা হয় চীনের এজিস ডেস্ট্রয়ার। রাশিয়ার শক্তিশালী যুদ্ধজাহাজ। রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর থেকে শক্তিশালী মার্শাল সাপোসনিক্স ডেস্ট্রয়ার এবং ভারিয়া ক্রুজার মোতায়েন করতে পারে। বিশেষজ্ঞদের মতে ইউক্রেন যুদ্ধের মধ্যেও রাশিয়ার এই উপস্থিতি পশ্চিমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। ইরানের বিস্ময়কর প্রতিরোধ। ইরান আনতে পারে বিপ্লবী গার্ড কর্পসের অত্যাধুনিক জামারান ফ্রিগেট এবং আলবোর্জ যুদ্ধজাহাজ। এই মহড়া ইরানের জন্য একটি শক্তি প্রদর্শনের প্ল্যাটফর্ম, যেখানে তারা বিশ্বকে দেখাতে চায় যে তারা এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। বিশ্লেষকদের চোখে শক্তির নতুন মেরুকরণ। বিশ্লেষকরা বলছেন এটি কেবল মহড়া নয়, বরং বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলানোর কৌশল। চীন, রাশিয়া ও ইরান 3 দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে? এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি করবে? তারা কি এই জোটের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেবে, নাকি আরো বড় নৌ মহড়া চালাবে? ইতিমধ্যে মার্কিন নৌবাহিনী এই অঞ্চলে টহল জোরদার করেছে। এই মহড়ার ভবিষ্যৎ কি? বিশ্বের নজর এখন এই মহড়ার দিকে। এটি কি শুধুই এক প্রশিক্ষণ, নাকি ভবিষ্যতের সংঘাতের প্রস্তুতি? আগামী কয়েকদিনেই হয়তো এর আসল রহস্য উন্মোচিত হবে। পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায় বিশ্ব। ইরান বনাম ইসরায়েল। বিশ্ব আবারও ভয়াবহ সংঘাতের পথে। ইসরায়েল ও ইরানের মধ্যে এবার কি সত্যিই যুদ্ধ হবে? ইসরায়েলের সরাসরি হুমকি, ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেব। ইরানের পাল্টা জবাব, প্রতিরক্ষা আমাদের অধিকার, আক্রমণ হলে চরম প্রতিশোধ। পারমাণবিক যুদ্ধ কি আসন্ন? কে কার ওপর প্রথম হামলা চালাবে? ইসরায়েলের হুমকি, পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার সরাসরি বলছেন, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পথে, আমাদের হামলা করা ছাড়া আর কোনো উপায় নেই। একটি সাক্ষাৎকারে গিডিয়ন স্যার দাবি করেছেন, তেহরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তার মতে ইরানের অগ্রগতি থামাতে হলে একটি সামরিক হামলা চালানো জরুরি। কিন্তু ইরান কি বসে থাকবে? একদমই না। ইরানের শক্তি মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি। ইরানের প্রতিরক্ষা মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট জানিয়ে দিলেন, ইসরায়েল শুধু ভয় দেখাচ্ছে, আমাদের সামরিক শক্তি আগের চেয়ে বহুগুণ বেশি। ইরানের সামরিক শক্তি, IRGCর মতো দক্ষ বাহিনী, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন যুদ্ধের বিশ্বজয়ী প্রযুক্তি। ইসরায়েল কি আসলে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার ঝুঁকি নেবে?
দীর্ঘদিন ধরে এই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ। তারা একে অপরকে শত্রু মনে করে। গত বছর গাজার যুদ্ধের সময় ইসরায়েল ও ইরান সরাসরি একে অপরের উপর হামলা চালিয়েছিল। পারমাণবিক দুঃস্বপ্ন, আক্রমণ হলে কি ঘটবে? ইসরায়েল হামলা চালালে ইরানের প্রথম লক্ষ্য কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের পাশে দাঁড়াবে? রাশিয়া ও চীন কি ইরানের পক্ষ নেবে? বিশ্ব কি নতুন বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান, ট্রাম্প বনাম ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা বসিয়েছেন। ট্রাম্পের বার্তা পরিষ্কার, ইরানকে থামানো না গেলে পরিস্থিতি ভয়াবহ হবে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি ইসরায়েলকে সরাসরি সামরিক সাহায্য দেবেন? মধ্যপ্রাচ্যে আরেকটি বিশৃঙ্খলার জন্ম হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, মার্কিন সহায়তা নিয়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে তিনি স্পষ্ট করেছেন যে ইসরায়েল যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধ কি নিশ্চিত? ইসরায়েল ইরান দ্বন্দ্বের ভবিষ্যৎ। বিশেষজ্ঞদের মতে, যদি ইসরায়েল আক্রমণ করে তাহলে ইরান নিশ্চিতভাবে প্রতিশোধ নেবে। গাজা যুদ্ধের সময় যেমন ইরান ও ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছিল, এবার আরও বড় সংঘর্ষ আসতে পারে। এই যুদ্ধ শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। 2025-এর যুদ্ধের প্রস্তুতি। ইরান প্রকাশ করছে চমকপ্রদ নতুন অস্ত্র, বিশ্ব কাঁপছে। ইরান প্রস্তুতি নিচ্ছে 2025-এর যুদ্ধের জন্য। নতুন অস্ত্র, নতুন প্রযুক্তি, প্রতিটি সরঞ্জাম যেন আগুনের শিখা ছড়িয়ে দিচ্ছে। ইরানের সামরিক মহড়া। কয়েক মাস ধরে ইরান বিভিন্ন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং যুদ্ধ জাহাজ পরীক্ষা করছে। সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC মিলেমিশে মহড়া করছে। বৃহৎ আকারে সামরিক প্রদর্শনী চলছে। প্রতিটি অস্ত্রই যেন ভবিষ্যতের যুদ্ধের অঙ্গ। অস্ত্র প্রদর্শনের মঞ্চ। ইরান বিভিন্ন মহড়া করেছে ইকতেদার, জুলফিকার ও মহানবী। ওমান সাগর থেকে উত্তর ভারত মহাসাগর জুড়ে চলছে মহড়া। প্রতিটি মহড়ায় নতুন প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক অস্ত্র দেখানো হচ্ছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের ও ইসরায়েলের প্রতি আমাদের অবাধ্যতা বজায় রাখব। গোপন ক্ষেপণাস্ত্র শহর। IRGC উন্মোচন করেছে 3টি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি। ঘাঁটিতে দেখা গেছে শত শত ক্ষেপণাস্ত্র। এই ঘাঁটিকে বলা হয় ক্ষেপণাস্ত্র মেগাসিটি। মোবাইল লঞ্চারে শীঘ্রই ধামাকা আঘাত করার প্রস্তুতি। ক্ষেপণাস্ত্রের শোডাউন। খোর্রামশার 4 তরল জ্বালানি রকেট, পাল্লা 2000 কিলোমিটার, 2 টন পর্যন্ত ওয়ারহেড। জাহাদ রকেট 650 কেজি ওয়ারহেড নিয়ে 1000 কিলোমিটার। কদর 2 স্তরের রকেট, 2000 কিলোমিটার এবং 750 কেজি ওয়ারহেড। ইমাদ রকেট, পাল্লা 1800 কিলোমিটার। প্রতিটি নামই দিচ্ছে এক নতুন বিপ্লবের ইঙ্গিত। নৌবাহিনীর রহস্য। IRGC নৌবাহিনীও প্রদর্শনী করছে। একটি গোপন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচিত হলো। শত শত ক্ষেপণাস্ত্র বহনকারী স্পিডবোট দেখানো হলো। নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র। আরও আছে 2000 কিলোমিটার পাল্লার অ্যান্টি শিপ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরান সমুদ্রের গভীরে আক্রমণের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। যুদ্ধ বিমান ও ড্রোনের হামলা। ইরান ব্যবহার করছে আধুনিক ও পুরানো যুদ্ধ বিমান। দেশীয় মডেল যেমন সায়েক, আজারখস, MiG-29, Yak-130। শত্রু ড্রোন আটকাতে মহড়ায় ড্রোনও উড়ছে। নতুন ড্রোন ক্যারিয়ার শহীদ বাঘেরি, 180 মিটার রানওয়ে, 2 তলা, 8টি হ্যাঙ্গার, হাসপাতাল ও ফুটবল মাঠ। এতে বিভিন্ন রকমের অ্যাটাক ড্রোন উৎক্ষেপণের ব্যবস্থা। ফেব্রুয়ারি শুরুতে প্রদর্শিত নতুন ড্রোনগুলো শত্রুকে চমকে দিচ্ছে। বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ। ইরানের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা। ইসরায়েলের হামলার পর ইরান হারিয়েছে কিছু S-300 ব্যাটারি, কিন্তু ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপন করা হয়েছে। জানুয়ারিতে S-300 ও ব্রাভার 373 এর আপগ্রেড সংস্করণ প্রদর্শিত হয়েছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের চাপ সহ্য করব না। আমাদের অস্ত্র, প্রযুক্তি ও সাহস সবই প্রস্তুত। 2025-এ কি হবে? ইরান আবারও চমকে দেবে বিশ্বকে। ইসরায়েলে ইরানের গুপ্তচর।
পারমাণবিক স্থাপনায় হামলার ষড়যন্ত্র ফাঁস। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন চাল। ইরান কি বড় কিছু পরিকল্পনা করছে? ইসরায়েল কি নতুন বিপদের সামনে? ইসরায়েলি নাগরিককেই কিনে নিয়েছে ইরান। ইসরায়েলের গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্র ডিমোনা ছিল ইরানের নিশানা। ইরান সমর্থিত গুপ্তচর বৃত্তি পুরোপুরি ফাঁস। এক ইসরায়েলি নাগরিক সরাসরি ইরানি গোয়েন্দাদের কাছে তথ্য পাচার করছিল। গুপ্তচর ধরা পড়ল, কিন্তু আসল রহস্য কি? অভিযুক্ত ব্যক্তি ডোরন বুখাভজা, ইসরায়েলের বিয়ার শেভার বাসিন্দা। অভিযোগ, ইরানি এজেন্টদের সাথে যোগাযোগ, গোপন তথ্য সরবরাহ। প্রমাণ, ডিমোনা পারমাণবিক স্থাপনার ছবি, গোপন নথি। মূল্য মাত্র $1000 বা 3750 শেকেল। এত কম টাকার জন্য একজন ইসরায়েলি তার নিজের দেশকে বিক্রি করতে পারে? নাকি এর পেছনে বড় কিছু চলছে? ইরানের শক্তি ও ইসরায়েলের আতঙ্ক। ইরান একের পর এক গুপ্তচর নিয়োগ করছে। ইসরায়েলের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো ছিল ইরানের প্রধান লক্ষ্য। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, গাজা যুদ্ধের পর থেকে ইরানি কার্যক্রম বেড়ে গেছে। ইরান শুধু গোপন নজরদারি করেই থেমে নেই, তারা ইসরায়েলের নিরাপত্তার গোপন তথ্য হাতিয়ে নিতে চায়। ডিমোনার মতো জায়গা যদি ফাঁস হয়ে যায়, তাহলে কি ঘটবে? কিভাবে ধরা পড়ল এই গুপ্তচর? ইসরায়েলের শিনবেট ও লাহাব 433 ইউনিট দীর্ঘদিন ধরে সন্দেহ করছিল তারা ডোরনকে অনুসরণ করে ইরানি এজেন্টদের কাছ থেকে সে টাকা নিচ্ছিল। ডিজিটাল মুদ্রায় গোপনে ছবি তুলছিল পারমাণবিক গবেষণা কেন্দ্রে। একের পর এক তথ্য ফাঁস হতে থাকে। শেষ পর্যন্ত রবিবার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। বিশ্বাসঘাতকতা নাকি বড়সড় ষড়যন্ত্র? ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটা সাধারণ গুপ্তচর বৃত্তি নয়, এটা রাষ্ট্রদ্রোহ, যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা। এটা ইসরায়েলের নিরাপত্তার বড় হুমকি। গাজা যুদ্ধের পর ইরান কি ইসরায়েলের ভেতরে হামলা চালাতে চাইছে? ডিমোনা পারমাণবিক কেন্দ্র কেন এত গুরুত্বপূর্ণ? ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্র ইসরায়েলের সবচেয়ে গোপনীয় এবং সংবেদনশীল স্থানগুলোর একটি। এখানে ইসরায়েলের পারমাণবিক গবেষণা ও অস্ত্র উন্নয়ন হয়। বিশ্বজুড়ে অনেকেই বিশ্বাস করে ইসরায়েলের পরমাণু অস্ত্রের মূল গবেষণা এখানে। যদি এই স্থাপনার তথ্য ফাঁস হয়, তাহলে ইসরায়েল বড় ধরনের বিপদের মুখে পড়বে। এবার কি সরাসরি সংঘর্ষ হবে? ইসরায়েল কি ইরানকে পাল্টা আঘাত করবে? ইরান কি ইসরায়েলকে আরো গুপ্তচর পাঠিয়েছে? এর আগেও ইসরায়েলি সৈন্যরাই চিরশত্রু ইরানের কাছে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে। খামেনির দেশ গোয়েন্দাগিরিতেও নাম করছে। ইরানের অস্ত্রের রোশনাই বাড়ছে, একই সাথে শত্রু দেশের গুরুত্বপূর্ণ তথ্যও বাগিয়ে নিচ্ছে। গত মাসেই জানা যায়, ইরান গুপ্তচর বৃত্তির জন্য IDF এরই 2 সৈন্য নিয়োগ করেছে। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে 2 সৈন্য ধরা পড়ায় IDF এর জন্য এটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ইউরি এলিয়াসফস এবং জর্জি এন্ড্রেয়েভ নামে পরিচিত IDF এর 2 রিজার্ভ সদস্যের বয়স 21 এবং তারা কিরিয়াত ইয়ামের বাসিন্দা। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে কি হবে? ইসরায়েল কি ইরানকে ধ্বংস করতে পারবে, নাকি ইরানই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে? যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়াবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? যুদ্ধের ডঙ্কা বাজছে। ইরানের হুঁশিয়ারি, তেল আবিব হবে ধ্বংসস্তূপ। ইসরায়েলের পাল্টা বার্তা, আমরা প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুর রাজ্যে যেন আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে। ইরান ইসরায়েলের মধ্যে চলছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হুমকি বিনিময়। ইরানের জেনারেল ইব্রাহিম জব্বারি হুঙ্কার ছেড়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 আসছে। এবার তেল আবিব আর হাইফা থাকবে না, ধুলোয় মিশে যাবে। 2024 সালে ইরান 2 বার ইসরায়েলে হামলা চালিয়েছিল, অপারেশন ট্রু প্রমিস এবং অপারেশন ট্রু প্রমিস 2। এবার তারা তৃতীয় দফা হামলার পরিকল্পনা করছে, যা আগের যে কোনো আক্রমণের চেয়ে ভয়ঙ্কর হতে পারে। ইসরায়েলও থেমে নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার বলছেন, ইহুদিরা ইতিহাস থেকে শিখেছে, শত্রুর হুমকি কখনো হালকাভাবে নিলে চলবে না। আমরা প্রস্তুত। অর্থাৎ ইসরায়েল এখন যে কোনো মুহূর্তে ইরানের দিকে পাল্টা আঘাত হানতে পারে। পাল্টাপাল্টি হুমকির ঝড়।
দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে যা ঘটছে তা যেন এক ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস। ইসরায়েল ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এরকম সিরিয়াস হুমকি বিনিময় চলছে বলে জানিয়েছে এনডিটিভি। শুধু কথার লড়াই নয়, ইরান ইতোমধ্যেই তার ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়েছে। তারা চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক সংগ্রহ করেছে এবং ভূমির নিচে একাধিক গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে। অন্যদিকে ইসরায়েল বসে নেই। ইসরায়েল মনে করছে তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য এই বছরই সেরা সময়। ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ইসরায়েল ইতোমধ্যেই তার আয়রন ডোম এবং ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত রেখেছে। এই মুহূর্তে বিশ্লেষকরা মনে করছেন, যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়বে। তখন কি হবে? ইরান হয়তো ইসরায়েলের ওপর একযোগে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়বে। হিজবুল্লাহ ও হামাস নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে সরাসরি হস্তক্ষেপ করতে পারে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল 2025 সালের মাঝামাঝি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য বলছে, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে, ইরান মাত্র কয়েক সপ্তাহের মধ্যে নিষিদ্ধ পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। মিডল ইস্ট কোয়ার্টারলিতে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে এমন এক নিবন্ধে কলিন উইনস্টনের উদ্ধৃতি করে জেরুজালেমের পোস্টে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলা করতে চায় তাহলে এটাই সেরা সময়। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে কি হবে? ইসরায়েল কি ইরানকে ধ্বংস করতে পারবে, নাকি ইরানই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে? যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়াবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে ইরান মার্কিন উত্তেজনা একটি অমীমাংসিত অধ্যায়। ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির মাধ্যমে ইরানের অর্থনীতি ও রাজনীতিকে পঙ্গু করার চেষ্টা আজও চলছে। কিন্তু কেন এই কৌশল বারবার ব্যর্থ হচ্ছে? ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন নয়। মিডল ইস্ট আইনে নিবন্ধে বলা হয়েছে, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরানকে দুর্বল করার প্রচেষ্টা অতীতের মতো এবারও সফল হবে না, বরং তেহরানকে আরও প্রতিরোধমূলক করে তুলবে। 2018 সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে ইরান পারমাণবিক চুক্তি JCPOA থেকে সরে এসে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল। ধারণা ছিল যে অর্থনৈতিক চাপ ইরানকে নতি স্বীকার করতে বাধ্য করবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। নিষেধাজ্ঞা জোরদার হওয়ার পরেও ইরান তার পারমাণবিক কার্যক্রম আরও ত্বরান্বিত করেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3.5% থেকে বেড়ে 60% পৌঁছেছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে চাপে ফেলেছে, তবে তা সরকারের পতন ঘটাতে পারেনি। ইরান চীন ও রাশিয়ার সাথে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা আরও গভীর করেছে। চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি এবং রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা এই ধারণাকে আরও দৃঢ় করেছে যে ইরান পশ্চিমাদের একচেটিয়া প্রভাব বলয়ের বাইরে বিকল্প পথ খুঁজে নিচ্ছে। সর্বোচ্চ চাপ কৌশলের মাধ্যমে মার্কিন প্রশাসনের একটি অন্যতম উদ্দেশ্য ছিল ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা। তবে আব্রাহাম চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হলেও ইরান তার আঞ্চলিক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে নিজের শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। মার্কিন নীতি নির্ধারকরা মনে করেছিলেন যে নিষেধাজ্ঞা আরোপ করেও যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনৈতিক ক্ষতি এড়ানো যাবে। তবে বাস্তবে নিষেধাজ্ঞার ফলে তেলের বাজার অস্থিতিশীল হয়েছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে। একই সঙ্গে মার্কিন সামরিক উপস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের পরিবর্তে নিষেধাজ্ঞা বরং দেশটির সামরিক সক্ষমতা বাড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান বেশ কয়েকবার মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ড্রোন ভূপাতিত করেছে।
ট্রাম্প প্রশাসন ধরে নিয়েছিল যে নিষেধাজ্ঞার ফলে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু অতীত অভিজ্ঞতা বলে নিষেধাজ্ঞা ইরানের সাধারণ জনগণের উপর চাপ সৃষ্টি করলেও শাসন ব্যবস্থাকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে। ইরান সরকার বিশেষ কল্যাণমূলক ব্যবস্থা এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক গোষ্ঠীগুলোর সমর্থন ধরে রেখেছে। বিশেষ করে নিষেধাজ্ঞার প্রথম 2 বছর ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা দিলেও 2020 সালের পর থেকে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে। চীনের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক এবং ছায়া ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ইরান নিষেধাজ্ঞার প্রভাব কমিয়ে আনতে সক্ষম হয়েছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নের অঙ্গীকার করেছেন। পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র যদি কেবল নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যায়, তাহলে তা ব্যর্থ হবে। বিশ্ব কাঁপানো ঘোষণা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ঘোষণা করলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যাতে কোনো যুদ্ধ না হয়। তবে এর অর্থ কি? শত্রুরা কি ইরানের শক্তির সামনে নিঃশেষ হতে চলেছে? ট্রু প্রমিস 3 আসছে। যখন বিশ্বের পরাশক্তিরা ইরানকে দমন করার চেষ্টা করছে, তখনই হাজিজাদের মুখে বজ্রপাতের মতো ঘোষণা ট্রু প্রমিস 3 শুরু হচ্ছে। তার মানে কি ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি ধ্বংসাত্মক প্রতিশোধ অভিযান আসছে? আগের দুটি অভিযানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছড়িয়েছে শত্রুর ঘাঁটিতে। এবার কি হবে? আমেরিকা আর ইসরায়েল কি আতঙ্কিত? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলো আজ ইরানের সামনে কাঁপছে। হাজিজাদে স্পষ্ট জানিয়ে দিলেন, আমেরিকান আর ইসরায়েলিরা ছাড় চাচ্ছে, মানসিক চাপ দিয়ে, হুমকি দিয়ে তারা ইরানকে দমানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যাতে যুদ্ধ না হয়। এই শব্দগুলো যেন ইরানের শত্রুদের জন্য মৃত্যুর ঘণ্টাধ্বনি। বিশ্বের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অভিযান, বিশ্বাস হয়? ইরান এমনই এক সামরিক শক্তি হয়ে উঠেছে যে তারা বিশ্বের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করেছে। হাজার হাজার মাইল দূর থেকে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই মারণাস্ত্রগুলো। ইরানের শত্রুরা এখন কোন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি? ইরানের দাবি, তারা শত্রুকে একেবারে পঙ্গু করে দিয়েছে। সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলা, তার উত্তর এসেছে অপারেশন ট্রু প্রমিস 1 দিয়ে। আইআরজিসি এতটাই নিখুঁতভাবে প্রতিশোধ নিয়েছে যে শত্রুরা বুঝতে পারেনি কখন আঘাত এসেছে। ইরানের প্রতিরক্ষা লাইন অপরাজেয়। শত্রুরা ভেবেছিল তারা ইরানের অস্ত্র উৎপাদন বন্ধ করতে পারবে, কিন্তু কি হলো? হাজিজাদে নিজেই জানিয়েছেন, আমাদের অস্ত্র উৎপাদনের লাইন 1 সেকেন্ডের জন্যও থামেনি। বিপরীতে প্রতিদিন নতুন নতুন অস্ত্র তৈরি হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলোর উন্নতি হচ্ছে, আর শত্রুর ঘুম হারাম হয়ে যাচ্ছে। ইরান এখন অস্ত্র রপ্তানিকারক দেশ। এক সময় যারা বড় দেশগুলোর পুরনো অস্ত্র কিনত, আজ তারা নিজেরাই অস্ত্র তৈরি করছে, রপ্তানি করছে। এ যেন এক সিংহ যে শিকারের জন্য কারো উপর নির্ভর করে না। নতুন ড্রোন 358 মরণ ফাঁদ। ইরান এবার আকাশে নামাচ্ছে এক নতুন ধ্বংসযন্ত্র, ড্রোন 358। ইঞ্জিন চালিত এই মারণাস্ত্র 120 কিলোমিটার দূরের শত্রুকে খুঁজে বের করতে সক্ষম। ইসরায়েল আর আমেরিকার প্রতিরক্ষা এখন কোন পর্যায়ে নেমে যাবে? ইরানের পরবর্তী নিশানাকে? ইরানের এবারের ঘোষণা বুঝিয়ে দিল, শত্রুরা যদি ভুল করে তাহলে তাদের আর ফিরে দেখার সময় থাকবে না। আইআরজিসি সম্পূর্ণ প্রস্তুত। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, স্যাটেলাইট প্রযুক্তি সবকিছুর সমন্বয়ে ইরান তৈরি। আর শত্রুদের একটাই পথ খোলা, পালাও না হলে ধ্বংস হও। ইরান এখন অপ্রতিরোধ্য। ইরানের শক্তি, বিজ্ঞান আর প্রযুক্তি, মিসাইলের গর্জন। খামেনি বিশ্বকে জানাতে চান, ইরান কখনো থামবে না। বিশাল আকাশে ইরান শক্তিশালী, মাটির গহীনেও আছে অস্ত্রের শক্তি। ইরান ভয়ানক কায়দায় প্রতিশোধ নিতে তৈরি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এক বিন্দু ভুল করলেই হয় ইরান দাঁত ভাঙা জবাব দিতে মুখিয়ে আছে। থেমে নেই ইরানের বিজ্ঞানীরা। খামেনির নির্দেশে একের পর এক শক্তিশালী মিসাইল আর ড্রোন তৈরি করে চলেছে তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকে ইরান একাধিকবার তাদের শক্তি প্রদর্শন করেছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি গ্রহণ করেছিলেন। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ঘুম হারাম করে দিয়ে ইরান এবার এতেমাদ নামে একটি নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছেন। এতেমাদ অর্থ বিশ্বাস। এই ক্ষেপণাস্ত্রটি 16 মিটার লম্বা, 1.85 মিটার ব্যাস এবং 1700 কিলোমিটার পাল্লার বলে জানা গেছে। বলা হচ্ছে এটি তার লক্ষ্যবস্তুতে পৌঁছানো পর্যন্ত একটি নির্দেশিত ওয়ারহেড বহন করতে পারে। তেহরানে এক অনুষ্ঠানে এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, প্রতিরক্ষা ক্ষমতা এবং মহাকাশ প্রযুক্তির বিকাশের লক্ষ্য হল কোনো দেশ যাতে ইরানে আক্রমণ করার সাহস না করে। এতেমাদ ক্ষেপণাস্ত্র ছাড়াও ইরান একটি নতুন যুদ্ধ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র গদর 380ও পরীক্ষা করেছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা 1000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটি পারস্য উপসাগর এবং ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম বলে মনে করা হচ্ছে। ভূগর্ভস্থ স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা যেতে পারে এবং আইআরজিসি এর যে কোনো সদস্য 5 মিনিটেরও কম সময়ে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারবে। আইআরজিসি কমান্ডার দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো শত্রু যুদ্ধ জাহাজের জন্য নরক তৈরি করতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান বেশ কয়েকটি সামরিক মহড়া পরিচালনা করেছে এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করেছে, যা তেহরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ক্ষমতা প্রদর্শন করেছে। ইরান আরও দাবি করেছে তাদের 2000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশকে তাদের সম্ভাব্য আক্রমণের পরিসরে রেখেছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে। তারা অভিযোগ করছে ইরান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করছে। গত বছর গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার সময় ইরান 2 বার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাকের সঙ্গে ধ্বংসাত্মক যুদ্ধের সময় ইরান অস্ত্র নিষেধাজ্ঞার মধ্যে ছিল। এখন ইরানের কাছে দেশীয়ভাবে উন্নত অস্ত্রের একটি বড় অস্ত্রাগার রয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মতে সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, আর ইরানের কাছে বর্তমানে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। এই বিষয়ে আইএইএ প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে বর্তমানে 250 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60% ছাড়িয়ে গেছে। যদি দেশটি আরও ইউরেনিয়াম বিশুদ্ধ করতে পারে তাহলে তারা 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এ কারণেই এখন ইরানের সঙ্গে আলোচনা করা জরুরি বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরান এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সতর্ক করে বলেছে যেন তারা কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নেয় এবং ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী স্পষ্টভাবে বলেছেন, আইএইএ এর উচিত রাজনীতি থেকে দূরে থেকে শুধু পেশাদারভাবে কাজ করা। তিনি আরও জানান, ইরান সবসময়ই জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে আইএইএ এর মাধ্যমে একটি নেতিবাচক প্রতিবেদন তৈরি করানোর চেষ্টা করছে, যা ইরান কোনোভাবেই মেনে নেবে না। তিনি সংস্থাটিকে আহ্বান জানিয়েছেন যেন তারা নিরপেক্ষ থেকে আইন মেনে চলে এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে। তেহরানের কড়া সতর্কবার্তার পরও পারমাণবিক ইস্যুতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকা বেশ উদ্বেগজনক। পারমাণবিক আলোচনা শুরু না হওয়ায় সমস্যাটা আরও জটিল হচ্ছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বাধা এবং ইরানের ওপর দেশটির একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। কিন্তু তার এই অবস্থান নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠছে, আইএইএ কি সত্যিই নিরপেক্ষ নাকি পশ্চিমাদের পক্ষেই কথা বলছে?
আগে থেকেই যুক্তরাষ্ট্রপন্থী মনোভাবের জন্য ইরান সংস্থাটিকে সতর্ক করেছিল রাজনীতি থেকে দূরে থাকার ব্যাপারে। তবে এবার আর মৃদু সতর্কতা নয়, সর্বোচ্চ কঠোরভাবে IAEA-কে সতর্ক করল তেহরান। দীর্ঘদিন ধরে ইরান সংস্থাটিকে নিরপেক্ষ থাকতে বলেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। বরং দিন দিন IAEA যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মুখপাত্র হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? তারা কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল আর অপেক্ষা নয়, শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন, এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। এবারে ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন, যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায়, তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরও বলেন, আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যেই ইরান তার শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি। NCRI এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান 2টি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট। এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি, এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। NCRI এর দাবি, IRGC আগামী কয়েক মাসের মধ্যে উন্নত গাহেম 100 রকেটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ইরানের গোপন পরীক্ষাগার। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে, যা 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এখানে সিমোর্গ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, যা উত্তর কোরিয়ার নকশার ভিত্তিতে তৈরি। NCRI আরও দাবি করেছে, ইরান তার গোপন কর্মসূচিকে মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহজে সন্দেহ করতে না পারে। এই লক্ষ্যে খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে জোট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করব। আমেরিকার একতরফা ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।
সম্প্রতি রাশিয়ার সঙ্গে ২০ বছরের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। প্রথমবারের মতো ক্রেমলিন সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। সামরিক মহড়া ও ট্রু প্রমিস 3। ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো। একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করেই ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ। নির্বাক এক সন্ধ্যায় পৃথিবীর মানচিত্রে উত্তাপ ছড়িয়ে দেয় এক সুপার পাওয়ারের স্পন্দন, যেন কালের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা। ডোনাল্ড ট্রাম্পের হুমকির গর্জনে যখন মধ্যপ্রাচ্য কেঁপে ওঠে, তখন ইরান তার ধুলো ধূসরিত মরুভূমি থেকে দেয় এক চমকপ্রদ চাল, সামরিক কৌশলের এমন এক টুইস্ট যা গল্পের থেকেও বিস্ময়কর। ইরান সেনা সরিয়ে নিল, এক বাক্যে নাড়িয়ে দেয় শিরোনাম। দ্য টেলিগ্রাফের কলমে ঝরে পড়া সেই চাঞ্চল্যকর তথ্য যেন ইয়েমেনি বিদ্রোহীদের কপালে লেখা নতুন দুর্যোগ। মার্কিন বোমা যখন ইয়েমেনের আকাশ চিরে নেমে আসে, তখন তেহরান থেকে আসে এক চূড়ান্ত নির্দেশ, যেন সুর তাল ছন্দ ভেঙে দেয়া এক অর্কেস্ট্রা নতুন সুরের খোঁজে যাত্রা শুরু করে। টেলিগ্রাফ যা বলেছে তা নিছক খবর নয়, তা এক মহাকাব্যের মুখবন্ধ। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, এই পদক্ষেপ ট্রাম্পের হুমকির প্রেক্ষিতেই নেওয়া হয়েছে। সুতরাং ঘটনাগুলো এখন আর বিচ্ছিন্ন নয়, তারা বাঁধা পড়েছে এক অনিবার্য পরিণতির দড়িতে। ইয়েমেনি বিদ্রোহীরা যারা এতদিন পেয়েছিল তেহরানের ছায়া, হঠাৎই যেন পড়েছে রৌদ্রের নির্মম প্রখরে। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ আরও দাবি করেছে, এই নাটকীয় সিদ্ধান্ত এসেছে এমন সময়ে যখন আমেরিকা তার আকাশ বাহিনীর গর্জনে মধ্যপ্রাচ্যের বাতাস ভারী করে তুলেছে। প্রতিবেদন অনুযায়ী ইরান স্পষ্ট নির্দেশ দিয়েছে, ইয়েমেনের মাটি থেকে যেন প্রত্যাহার করে নেওয়া হয় তাদের সামরিক কর্মীদের। এ এক কৌশলের রাজপথ, যেখানে প্রতিটি চাল পরিমিত, প্রতিটি নড়াচড়া বিবেচিত। টেলিগ্রাফ জানাচ্ছে, এই সিদ্ধান্ত এসেছে ট্রাম্পের ভয়াবহ হুমকির পর। ট্রাম্প প্রশাসনের সরাসরি হুমকির ওপর ইরান মনোযোগ দিচ্ছে, এমন একটি বাক্য যেন রাতের আকাশে বাজ পড়ার মতো। এই সেনা প্রত্যাহারের পরিকল্পনা যেন এক নীরব জলে ঘূর্ণিঝড়ের মতো, যার গভীরে লুকানো আছে সম্ভাব্য মৃত্যুর ছায়া। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় যদি একজন ইরানি সৈন্য নিহত হয়, এ আশঙ্কা তেহরানকে বাধ্য করেছে কৌশল পাল্টাতে। মৃত্যু নয়, এখন প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতির সময়। আর তাই তেহরান এখন মনোযোগ দিচ্ছে ট্রাম্পের হুমকির জবাবে কি হবে তাদের পরবর্তী ক্লাসিক গোল। কর্মকর্তার মতে এই হুমকি কাঁপিয়ে দিয়েছে গোটা আরব অঞ্চলকে। তিনি জানালেন, আমরা পূর্বে যেসব আঞ্চলিক গোষ্ঠীকে সমর্থন করেছিলাম তাদের কোনোটিরই বিষয়ে এখন আলোচনা হচ্ছে না। আর এই সব কিছুর মধ্যে আরেকটি খবর, যুক্তরাষ্ট্র ডিয়েগো গার্সিয়ায় মোতায়েন করেছে 6টি স্টিলথ B2 স্পিরিট বোমারু বিমান। এক একটি যেন অদৃশ্য ড্রাগন, আকাশে আগুন ছড়িয়ে দিতে প্রস্তুত। এদিকে উত্তেজনার পারদ যেন ছুঁয়েছে ইতিহাসের সর্বোচ্চ বিন্দু। ইয়েমেনি বিদ্রোহীরা জানায়, তারা ভূপাতিত করেছে আরেকটি MQ-9 রিপার ড্রোন। আর যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে চালানো বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন।